হরিপুর বর্ধিংশু গ্রাম। গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছরই হরিপুরে ধুমধাম করে দুর্গোৎসব পালিত হয়। এই বছরও দুর্গাপুজো আসন্ন। গ্রামের বিশিষ্টজনেরা তাই আজ আলোচনায় বসেছেন। দুর্গাপুজো তো প্রায় এসেই গেল প্রধানবাবু। তার বলতে এখন থেকেই সব তোড়জোড় শুরু করে দিতে হবে, না হলে পরে সামলানো যাবে না। সেসব তো হবেই, কিন্তু সবার আগে চলো ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে আসি। দিনক্ষণগুলোও তো জানতে হবে। হ্যাঁ, তাই চলুন। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়ি আছেন? ঠাকুরমশাই বাড়ি আছেন? ঠাকুরমশাই বারান্দায় বেরিয়ে এলেন। আরে প্রধান বাবু যে, আসুন আসুন। দুর্গাপুজো তো চলেই এলো, সেই ব্যাপারেই কথা বলতে এলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তা ঠাকুর মশাই, দিনক্ষণ কিছু দেখলেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি বই কি। এই তো সামনের মাসেই দেবীর বোধন, আর এবার সন্ধি পুজোটাও বিকেল বিকেল সারা যাবে, কোনো অসুবিধে নেই। বেশ, সকলে এবার সন্ধি পুজোর অঞ্জলি দিতে পারবে। গভীর রাতে হলে একটু অসুবিধেই হয়। তা ঠিক। তা ঠিক। ঠাকুর মশাই, এবার ভাবছি প্যান্ডেল আর লাইটিং আর একটু জাঁকজমক করেই করব। 10 গ্রামের লোক দেখতে আসে তো। বাহ, খুব ভালো খুব ভালো। এতে তো আমাদের গ্রামের নামও হবে। হ্যাঁ ঠাকুর মশাই। মানে প্রধান বাবু, বলছিলাম যে আমার দক্ষিণাটা যদি এবার একটু বাড়িয়ে দিতেন। দক্ষিণা? কিন্তু ঠাকুর মশাই, গত বছরই তো আপনার দক্ষিণা 15,000 থেকে 20,000 টাকা করা হলো। হ্যাঁ প্রধান বাবু, বছরই তো একবারই মায়ের পুজো হয়। আমার এইটুকুই যা রোজগার। এই বুড়ো ব্রাহ্মণকে যদি আপনারা না দেখেন, তাহলে কে দেখবে বলুন তো? এবছরেই 20,000 দিয়েই করে দিন পুজোটা ঠাকুর মশাই। অনেক খরচ, সামলাতে পারবো না। আপনারা চেষ্টা করলে ঠিকই পারবেন। দক্ষিণাটা আর একটু না বাড়িয়ে দিলে চলে না যে। ক্ষমা করুন ঠাকুর মশাই, এবার সত্যিই পেরে উঠব না। কিরে সুদীপ, তুই তো হিসেবপত্তর করিস, তুই বল। ঠাকুর মশাইয়ের জন্য তো ওই 500ই ধরা আছে, এর বেশি আর করা যাবে না প্রধানবাবু। শুনলেন তো ঠাকুর মশাই, এবছর ওই টাকা দিয়েই করে দিন। আচ্ছা, তাহলে আমরা চলি। আচ্ছা আসুন তাহলে। আমার দক্ষিণা না বাড়িয়ে জমজমাট করে পুজো করছো, আমি কি করি এবার দেখবে তোমরা। তোমাদের পুজোর আনন্দ এবার আমি মাটি করে ছাড়বো। দুর্গাপুজোয় মহাষ্টমীর দিন পুজোর প্যান্ডেলে ঠাকুরমশাই বসে আছেন, আর তার সাথে কয়েকজন লোকও আছেন। ঠাকুর মশাই, মহাষ্টমীর অঞ্জলি দেওয়াও তো হয়ে গেল, ভোগ প্রসাদ দেওয়াও হয়ে গেছে। এবার আপনি একটু চা জল খান। না না প্রধান বাবু, এ কি করে হয়? সন্ধি পুজোর আগে যে আমি জল স্পর্শ করব না। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো চা খেতেন, চায়ে কোনো দোষ নেই, না খেলে আপনার শরীর খারাপ করবে। না না প্রধান বাবু, আমি ভেবে দেখেছি, মায়ের পুজো সম্পূর্ণ নিষ্ঠার সাথে করতে হয়। ও আমার শরীর নিয়ে আপনাদের অত ভাবতে হবে না। এত নিষ্ঠা তোমাদের দেখানোর খুব দরকার ছিল। এবার যখন পুজো ভেস্তে যাবে, তখন তো তোমরা কোনোভাবেই আমার দোষ ধরতে পারবে না। আর কিছুক্ষণের অপেক্ষা, সন্ধি পুজোর সময়েই টের পাবে মজা। সন্ধি পুজোর আরতি শুরু হয়েছে। ঠাকুরমশাই 108 প্রদীপ দিয়ে আরতি করছে। ঢাক কাসর সবই বাজছে। গ্রামবাসীরাও সাথে দাঁড়িয়ে আছে। প্যান্ডেলের কোন ঘেঁষে প্রদীপগুলো এইভাবে রাখবো যাতে কাজ হাসিল হয়ে যায়। এবারই তো এসেছে আসল সময়। আগুন আগুন! মনে তো হচ্ছে কাজ হাসিল হয়ে গেছে। কি সর্বনাশ! জল ঢালো, জল ঢালো, আগুন নেভাও। না না না, আগুন নেভাতে দেওয়া যাবে না। আগুন ছড়িয়ে পড়েছে, পালাও, আগে প্রাণ বাঁচাও, পালাও পালাও। আগুন আগুন আগুন! পালাও!
পোড়া প্যান্ডেলের বাইরে ঠাকুরমশাই, প্রধান এবং আরও কয়েকজন গ্রামবাসী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর মশাই! জল ঢাললাম কিন্তু আগুন নেভাতে পারলাম না। সকলে প্রাণের ভয়ে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছিল বলে ঠিকমতো জল ঢালাও গেল না। হ্যাঁ, পুরো প্যান্ডেলটাই তো আগুনে পুড়ে গেল। মহা অনর্থ হলো গো, মহা অনর্থ হলো। মা গো, কেন এমন হলো? ঠাকুর মশাই, পুজোর কি হবে এবার? আর কিচ্ছু করার নেই, পুজো বন্ধ। পুজো বন্ধ? হ্যাঁ প্রধান বাবু, মণ্ডপ তো পুড়ে গেল, এবার পুজো হবে কি করে? রুষ্ট হয়েছেন, মা রুষ্ট হয়েছেন, তাই তো এমন হলো। হায় হায় হায়, মায়ের বোধন হলো কিন্তু বিসর্জন দেওয়া গেল না। বেশ হয়েছে, আমাকে কটা টাকা বেশি দিতে কষ্ট হয় ওনাদের। করো, এবার ভালো করে পুজো করো তোমরা। গত বছরের ভয়ঙ্কর স্মৃতি আজও ভুলতে পারিনি ঠাকুর মশাই। আবার পুজো এসে গেল, মন বড় অস্থির হয়ে আছে। এবছর কি আমরা আবার মায়ের আরাধনা করতে পারি না? মায়ের পুজো যে অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছিল প্রধানবাবু। পুজো করবেন কি করে? প্রায়শ্চিত্ত করতে হবে তো আগে। প্রায়শ্চিত্ত কি করতে হবে আমাদের বলুন ঠাকুর মশাই, আমরা সব করব। শুনুন প্রধানবাবু, স্বপ্নাদেশ পেয়েছি আমি। 3 বছর বিশেষ পুজোর আয়োজন করতে হবে। সঠিকভাবে সব নিয়ম পালন করলেই মা আবার প্রসন্ন হবেন। কি নিয়ম ঠাকুর মশাই? 108-এর পরিবর্তে 1008টা পদ্ম লাগবে প্রধানবাবু। ত্রিদেবীর বিশেষ যজ্ঞও করতে হবে। যজ্ঞের প্রয়োজনীয় জিনিসপত্রের ফর্দ আমি করে দেব। মায়ের 10 হাতে সোনার চুড়ি দিতে হবে। প্রণামী হিসাবে এগুলো পুরোহিতের, অর্থাৎ আমার প্রাপ্য হবে। এছাড়া কি ঠাকুর মশাই? বিশেষ পুজোর দক্ষিণা হিসাবে আমাকে গত বছরের তুলনায় 3 গুণ বেশি দক্ষিণা দিতে হবে। সব মিলিয়ে তো অনেক খরচ পড়বে। এত টাকা? সুদীপ, তুমি চুপ করো। ঠাকুর মশাই, আমি সব ব্যবস্থা করব, আপনি ফর্দ করে দিন। আচ্ছা, বেশ বেশ। প্রধানবাবু এবং বাকি গ্রামবাসীরা ঠাকুরমশাইয়ের প্রস্তাব শুনে একটা আলোচনা সভার আয়োজন করে। প্রধানবাবু, ঠাকুর মশাইয়ের প্রস্তাবে তো আপনি রাজি হয়ে গেলেন, কিন্তু এত টাকার জোগাড় কোথা থেকে হবে? সত্যি তো অনেক টাকার ব্যাপার। ঠাকুর মশাইয়ের ফর্দও তো দেখছি বিশাল বড়। বিশাল ফর্দ, কিন্তু রাজি না হয়ে উপায় বা কি ছিল? মায়ের পুজো তো আর একেবারে বন্ধ করে দেওয়া যায় না। মায়ের পুজো হোক সেটা সবাই চায়, তবুও আমার মনে হয় ঠাকুর মশাইয়ের কথাই ঠিক। মা সত্যিই রুষ্ট হয়েছেন। দেখলে না ঠাকুর মশাই কত নিষ্ঠাভাবে পুজো করছিলেন, তাও মণ্ডপে আগুন লাগলো। তা ঠিক। তাছাড়া এবছর গায়ের ফসলের ফলন কত কম হলো বলো তো। কিন্তু প্রধানবাবু, টাকার ব্যবস্থা কি করে হবে? তোমরা এত চিন্তা করো না, বেশি করে চাঁদা তুলতে হবে। প্যান্ডেল, লাইট এসবের পেছনে খরচা কমিয়ে দিলে আশা করি সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ প্রধানবাবু, যা বলেছেন তাই করতে হবে। তোমরা আজ থেকেই চাঁদা তোলা শুরু করো। হ্যাঁ, তাই চলো, আমরাও সবাই নিজেদের সাধ্য মতো চাঁদা দেব। মা গো, কৃপা করো মা। কিছুদিন পর দুর্গাপুজোর সময় প্যান্ডেলের সামনে ঠাকুরমশাই ও প্রধানবাবু কথা বলছিলেন। ঠাকুর মশাই, আপনার ফর্দ মতো সব ব্যবস্থা হয়ে গেছে। মায়ের 10 হাতে সোনার চুড়ি, যজ্ঞের সব কিছু কেনা হয়েছে। আপনার দক্ষিণা তো কালই পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ প্রধানবাবু, পেয়েছি। খুব ভালো পুজোর আয়োজন করেছেন আপনি। আয়োজনে কোনো ত্রুটি হয়নি তো ঠাকুর মশাই? কোনো ত্রুটি হয়নি প্রধানবাবু, কোনো ত্রুটি হয়নি। এভাবে আরও 2 বছর পুজো করলেই মা সন্তুষ্ট হবেন। তাই যেন হয় ঠাকুর মশাই। নিশ্চয়ই হবে প্রধানবাবু, নিশ্চয়ই হবে। আরে, আমাকে সন্তুষ্ট করলেই তো মা সন্তুষ্ট হবেন। মহাষ্টমীর রাতে প্যান্ডেলে 108 প্রদীপের সামনে পুরোহিত মশাই আর গ্রামবাসীরা রয়েছে। ঢাকিকে বলো জোরে জোরে ঢাক বাজাতে। সন্ধি পুজোর আরতি শুরু করতে হবে তো। ঠাকুর মশাই,
এবছর অনেক রাতে সন্ধি পুজোর তিথি পড়েছে, তবুও আমাদের ঢাকি রেডি আছে। আপনি পুজো শুরু করুন। আচ্ছা, বেশ বেশ। মা আজকে আমার মনের আশা পূরণ করেছেন। দক্ষিণার নামে অনেক টাকা আদায় করতে পেরেছি। মন প্রাণ ভরে আরতি করব আজকে। ঠাকুরমশাই আরতি শুরু করলেন। জোরে জোরে ঢাক ও কাসর বাজতে লাগলো। একটি ছোট্ট ছেলে হঠাৎ দৌড়ে এলো সেখানে। বাবা, ও বাবা, বাবা শুনছো? ও বাবা! এ কি, বাবা তো কিছুই শুনতে পাচ্ছে না। আর একটু আগে গিয়ে ডাকি। বাবা, এইদিকে শোনো। ও বাবা! ডাকের আওয়াজে তো বাবা শুনতেই পারছে না। ওইদিকে বোধহয় সব পুড়ে গেল। বাবা, বাবা গো! আহ, আরতি করতে করতে সব যেন ভুলেই গেছি। মন প্রাণ পুরো ভরে গেল। সবই মায়ের কৃপা। বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতেই পারছিলে না। ওইদিকে ঘরে যে আগুন লেগে গেছে, এতক্ষণে বোধহয় সব পুড়ে গেল। এসব কি বলছিস রে তুই? ঘরে আগুন লেগেছে? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। আপনি তাড়াতাড়ি যান ঠাকুরমশাই, আমরাও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। আমার টাকা, আমার অতগুলো টাকা, টাকাগুলোর কি হলো? হায় হায় হায়! ঠাকুরমশাইয়ের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সেই বাচ্চা ছেলেটি আর ঠাকুরমশাই দৌড়ে এলো সেখানে। ওরে বাবলু রে, ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেল রে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো রে! তোমাকে তো ডাকছিলাম, তুমি শুনতেই পারছিলে না। হায় হায় হায়, আমার টাকা, আমার অতগুলো টাকা, ওগুলোর কি হলো? সব পুড়ে গেল নাকি? দেখি পাই কিনা। ঠাকুরমশাই পোড়া ছায়ের মধ্যে কি যেন খুঁজতে লাগলো। হায় হায় হায়, টাকাগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। আরে টাকাগুলোকে তো বের করে আনতে পারতিস রে হতভাগা। আমি কি করে জানবো তুমি টাকা কোথায় রেখেছো? সব গেল আমার, সব গেল। এটা এটা কি হলো আমার সাথে? মা দুর্গার মুকুট খুঁজে পেল ঠাকুরমশাই। এটা তো গতবারের মা দুর্গার মুকুট। প্যান্ডেল পুড়ে গেল, তখন আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, গত বছর আমি মায়ের মণ্ডপে আগুন ধরিয়েছিলাম, আর আজকে আমার বাড়ি পুড়ে গেল। সেদিনও আজকের মতো সন্ধি পুজো ছিল। মা, মা গো, তুমি আমাকে পাপের শাস্তি দিয়েছ মা। আমি বুঝতে পেরেছি, সব আমার লোভের শাস্তি, আমার পাপের শাস্তি। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। লোভী ধাবাওয়ালা গল্পের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম: শামীম গাইবান্ধা থেকে, সুজন তুফানগঞ্জ থেকে, সাইফ বাংলাদেশ থেকে, শ্রাবণী কুচবিহার থেকে, বৃষ্টি সাহা অশোকনগর থেকে, অঙ্কন চৌধুরী পশ্চিম মেদিনীপুর থেকে, আবির বগুড়া থেকে, রিনিকা নদিয়া থেকে, নরসিংদী বাংলাদেশ থেকে, রিমু ঘোষ পূর্ব বর্ধমান থেকে। আজকের প্রশ্ন: লোভী পুরোহিতকে কে এসে খবর দিয়েছিল যে তার বাড়িতে আগুন ধরে গেছে? বন্ধুরা, এই ভিডিওটির সঠিক উত্তরের সাথে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না। রাস্তার চারিদিকে কাশফুল ফুটে আছে। দেখেই বোঝা যাচ্ছে শরৎকাল। আকাশে তুলোর মতো মেঘ ভাসছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু উৎসবের আনন্দে যেন প্রকৃতিও মেতে উঠেছে। দূর গ্রামে পুজোর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। কুঁড়েঘরের ভেতরে দুঃখীর বউ রান্না করছিল। কি গো দিদি, তোমাদের কি রান্না হচ্ছে? এত সুন্দর গন্ধ আসছে। পাশেই বসে রান্না করছিল সুখীর বউ। আর বলিস না ছোট, ওই একটু মাংস রান্না করছি। কদিন ধরে মাংস খেতে যে কি ইচ্ছাটাই না করছে, কি বলবো। বাহ, ভালো, তোমাদের তো 2 দিন বাদে বাদেই মাংস রান্না হচ্ছে। হ্যাঁ রে, একটু ভালো ভালো খাবার না খেলে হয় বল? এত কষ্ট করে যে ইনকাম করছে, তাহলে কিসের জন্য বলতো? বউকে যদি ভালো খাবার খাওয়াতেই না পারে, তোর রান্নাঘরে কি রান্না হচ্ছে রে ছোট? হ্যাঁ দিদি, আমাদের বাড়িতে ওই নিত্যদিনের মতো ডাল আর ভাত, সঙ্গে আমের আচার আছে। নেবে নাকি দিদি আমের আচার? প্রত্যেক দিন ওই ডাল ভাত আলু আমের আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে ছোট? তোদের মাছ মাংস খেতে ইচ্ছে করে না? হ্যাঁ দিদি, ইচ্ছে কেন করবে না, কিন্তু যেমন ইনকাম
তেমন তার মধ্যে তো চলতে হবে বলো। আর সামনে পুজো এসে যাচ্ছে, একটু তো খরচাপাতি আছে, জামা কাপড় কিনে দিতে হয়েছে। হ্যাঁ, তোরা আমার মেয়েকে জামা দিয়েছিস বটে, কিন্তু জামাটা জানিস তো আমার তেমন একটা পছন্দ হয়নি। খুব কম দামি আর খুব একটা ভালো নয়। আমি তো বলেই দিয়েছি সোনামাকে ওই জামাটা যেন ঘরেই পরে, রাস্তাঘাটে যেন পরে না বেরোয়। আসলে সুখীর বউ একটু অহংকারী আর বদমাশ প্রকৃতির। ছলে বলে কৌশলে সুখীর বাবার থেকে ভালো বড় উর্বর জমিটা নিজের নামে করে নিয়েছে। সুখীর বউয়ের কথায় দুঃখীর বউ খুব কষ্ট পায়। জানো দিদি, ছুটকিকে ভালো জামাই দিতাম। আসলে দিদি, আমাদের তো অত ভালো ইনকাম নেই, যতটা পেরেছি সেই মতোই বাচ্চা মেয়েটাকে কিনে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। দুজনেই রান্না করতে থাকে। বেলা পড়লে সুখী দুঃখী দুজনেই মাঠ থেকে বাড়ি ফেরে। কি গো, রান্না হয়েছে? তাড়াতাড়ি কটা খেতে দাও। তোমাকে বলেছিলাম না নতুন জামা আর নতুন কাপড় নিয়ে আসতে, এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, এনেছি। তুমি তাড়াতাড়ি আমাকে কটা খেতে দাও। দাও গো, ভাত দাও। গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে, খেয়ে যে কি তৃপ্তি হয়। আমিও খাবো তোমার সাথে, বড্ড খিদে পেয়েছে। খেয়ে দে একটু গিন্নিমার বাড়িতে যাব, আমাকে ডেকেছে জানো। কি গো, তোমার মুখটা অমন হাড়ির মতন হয়ে আছে কেন গো? কাপড় তো এনে দিলাম, পছন্দ হয়নি নাকি? রংটা যেমন কেমন একটা যেন ক্যাট ক্যাটে, আর একটু দামি ভালো মোলায়েম কাপড় আনতে পারতে তো বলো। আমি যাই করি না কেন, তোমার তো কিছুতেই দেখছি মন ভরে না। পুজোতে সবাই ভালো ভালো কাপড় পরে বেরোবে, আর আমি কি না এরকম কম দামি সস্তা কাপড় পরে বেরোবো? দূর ছা, আমার একদম পছন্দ হয়নি গো। শান্তিতে কি তুমি আমাকে একটু খেতেও দেবে না? সুখী আর সুখীর বউ দুজনে কথা কাটাকাটি করতে করতে খাওয়া শেষ করে। এদিকে দুঃখী আর দুঃখীর বউ পরম তৃপ্তিতে তাদের গরম ভাত খায়। তোমাকে আরেকটু গরম গরম ভাত দিই? আহ, গরম গরম ভাত আর আচার খেতে দারুণ লাগছে। হ্যাঁ বউ, দাও, আর একটু ভাত দাও। আচ্ছা বউ, তুমি কি আমার ওপর রেগে আছো? একদম না। কেন বলো তো? তোমাকে আমি পুজোর উপলক্ষে কিছু দিতে পারলাম না। আসলে বাবার করা ঋণের টাকা মেটানোর জন্য সব টাকা চলে গেছে, আর যেটুকু টাকা ছিল পুটির জন্য জামা নিয়ে এসেছি। আচ্ছা, পুটির কি জামা পছন্দ হয়েছে? এমন সময় ঘরের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসে বলে, কাকু কাকু, আমার জামাটা খুব ভালো লেগেছে জানো, আমি পরে ঠাকুর দেখব। এমন সময় পুটির মা অর্থাৎ সুখীর বউ বলে ওঠে, তোকে যে ভাতটা কখন খাইয়ে দিয়েছি, এখনো তুই ঘুমাসনি না? বাবা আমার জন্য জামা এনেছে, ওটা দেখবো বলেই তো চুপটি করে শুয়েছিলাম। বাবা, আমার জামাটা কোথায় রেখেছো? তুই এখন শুয়ে পড়, নয়তো তোর মা আবার বকবে। আমি তোকে পরে দেখাবো। ও কাকি, তোমরা আচার দিয়ে ভাত খাচ্ছ? আমাকে একটু দাও না, আমি একটু খাবো। এই কথা শুনে সুখীর বউ খুব রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? মাংস দিয়ে ভাত খাওয়ার পর আবার আমের আচার দিয়ে ভাত খাবি বলছিস? যা যা, গিয়ে একদম ঘুমা, যা বলছি। বাচ্চা মেয়েটা কিছু আর বলতে পারে না, চলে যায়। এদিকে দুঃখীর বউ মন খারাপ করে খেয়ে দিয়ে উঠে ঘরে চলে যায়। দিদি ভাই, আমার কাছে বাচ্চাটাকে আসতেই দেয় না। তুমি তো জানো বৌদি কেমন, বৌদির কথায় কিছু মনে করো না। এতগুলো বছর বিয়ে হয়ে গেল আমাদের, আর সন্তান হলো না। আমরা কি সন্তান ছাড়াই থাকবো? তুমি মন খারাপ করো না তো, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে বেলা গড়িয়ে যায়। পুটি বিকেলবেলা খেলতে যাবে বলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎ করে বাচ্চাটা পুকুরে জলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পুটি হাবুডুবু খেতে থাকে। আশেপাশে থাকা বড়রা জলে নেমে পুটিকে জল থেকে তোলে, কিন্তু ততক্ষণে পুটি জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে এক প্রতিবেশী মহিলা সুখী দুঃখীর বাড়িতে আসে খবর দিতে। ওগো
কে কোথায় আছে গো? সকলে কোথায় আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিপদ হয়েছে গো, বিপদ হয়েছে। তোমাদের বাচ্চা জলে পড়ে জ্ঞান হারিয়েছে। ওকে সকলে মিলে হাসপাতালে নিয়ে গেছে গো, ভর্তি করা হয়েছে। চলো চলো, তোমরা এক্ষুনি চলো। এই কথা শুনে সকলেই বেরিয়ে আসে। সুখী আর সুখীর বউ কান্নাকাটি করতে থাকে। এই অনুষ্ঠানের সময় কি বড় বিপদ হলো গো। তোমরা যাও যাও, তাড়াতাড়ি হাসপাতালে যাও গো, যাও যাও, তাড়াতাড়ি হাসপাতালে যাও। দাদা, তোমরা যাবে তো হাসপাতালে? তাড়াতাড়ি চলো, দেরি করো না কিন্তু। দিদি, অত কান্নাকাটি করো না, আমাদের ছুটকির কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না দিদি। সুখী আর দুঃখী হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায়। এদিকে সুখীর বউ কান্নায় ভেঙে পড়ে। দুঃখীর বউ তাকে সামলায়। কাকিমা আর মা মিলে কান্নাকাটি করতে থাকে। ওইদিকে সুখী আর দুঃখী হাসপাতাল থেকে ফিরে আসে। দাদা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে। সুখী দুঃখীকে ফিরতে দেখে সুখীর বউ জিজ্ঞেস করে, কি হয়েছে গো? কি হয়েছে? আমার সোনা মাটা কেমন আছে গো? কি বললো ডাক্তাররা? বলো বলো, আবার আমাকে কি বললো ডাক্তারেরা? জল ঢুকেছে, নিঃশ্বাস নিতে পারছে না। ডাক্তার বলল অনেক টাকা খরচা হবে। টাকাটা আজকের মধ্যে না দিতে পারলে আমাদের মেয়ে হয়তো বাঁচবে না। হায় 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 হায়, এবার কি হবে বলো তো? এবার কি হবে? হাতে একটাও টাকা পয়সা নেই, সব খরচ হয়ে গেছে। বারবার করে বলেছিলাম এত খরচ করো না। পুজো উপলক্ষে দামি জামা কাপড় গয়নাগাটি সব কেনাকাটা করার পর ঘরে একটাও টাকা নেই। তবুও আমি তোমার মন জুগিয়ে চলতে পারি না, সব সময় খালি ঝগড়া। ভাইকে দেখো, ভাইয়ের বউকে দেখে একটু শেখো। ছোট কি সুন্দর সব মানিয়ে গুছিয়ে নিয়ে চলে, এই বিপদে এবার আমাকে টাকাও ধার দেবে। আমি জানি না, আমি জানি না। তুমি যেমন করে হোক আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি হবে গো? কত টাকা খরচা হবে? কি বললো ডাক্তাররা? 4 লাখ টাকা লাগবে বউ, ডাক্তার বলল। এখন উপায়? এত টাকা তো নেই। কি করবে বলো তো? এত টাকা জোগাড় করবে কি করে গো? প্রয়োজন হলে আমি আমার জমিটা বিক্রি করে দেব। তাহলে আমাদের চলবে কি করে? আর কোনো উপায়ও তো নেই। তাছাড়া জমি বিক্রি করে ক টাকা পাবো? বড় জোর 1 লাখ টাকা। তাহলে এখন উপায়? হায় হায় হায়, কিছু একটা উপায় করতেই হবে। তুমি চিন্তা করো না দিদি, আমার কিছু সোনার গয়না আছে। তাছাড়া আমি কিছু টাকা পয়সাও জমিয়ে রেখেছিলাম বিপদের জন্য। আমি সব দিয়ে দেব, ছুটকির কোনো ক্ষতি আমি হতে দেব না। ছোট, তোকে আমি সব সময় অমন করি, তাও তুই বিপদের দিনে তোর গয়না গাটি সব বিক্রি করে দিবি? দিদি, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে হবে না। পারলে জমিটাও বিক্রি করে দাও, আমরা আবারও খেটে খেয়ে সব করে নিতে পারবো। তুমি ঠিক বলেছ, সব বিক্রি করে আমাদের সোনাকে ফিরিয়ে আনবই। সুখী ও দুঃখী পুটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। পুটিকে দেখে কাকিমা আর তার মা দুজনই পুটিকে জড়িয়ে ধরে। কি রে মা, ভালো আছিস তো? হ্যাঁ কাকিমা, এখন ভালো আছি। চলো না কাকিমা, আমরা ঠাকুর দেখতে যাব। হ্যাঁ মা, তুই একটু বিশ্রাম কর, আমরা আজ সকলে মিলে ঠাকুর দেখতে যাব। কি গো দিদি, কিছু বলবে? ছোট রে, আমাকে ক্ষমা করে দে বোন। তোর সাথে আমি সব সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু এই বিপদের দিনে তুই আমার সব থেকে কাছে এসে দাঁড়িয়েছিস। আমাকে ক্ষমা করে দে বোন। ছুটকি তো আমারও মেয়ে দিদি, আর তোমরা তো আমার একটা পরিবার। আজকে আমি তোকে একটা কাপড় দেব। আজ আমরা সবাই মিলে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোবো। তুই না করিস না ছোট, না করিস না। ঠিক আছে দিদি।